শিক্ষার্থী, চরপেশন সরকারি কলেজ হিসাব বিজ্ঞানের ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনলাইনে ক্লাসে আসার জন্য শুভেচ্ছা। বিশ্বের কারণে আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, তোমাদের সাথে সরাসরি যোগাযোগ নেই। তারপর স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস পরিচালনার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ ফয়সাল আহমেদ দুলাল স্যার অনলাইন ক্লাস চালিয়ে দেওয়ার নির্দেশনা মোতাবেক আমরা তোমাদের এই করোনা মহামারীর কারণে কলেজ বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাস কার্যক্রম চালু রেখেছি। তাই আজকে অনার্স তৃতীয় বর্ষের উচ্চতর হিসাব বিজ্ঞান 1 অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার 2 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী। সাধারণত নগদ অর্থের আগমন ও বহির্গমনকে নগদ কোনো বিবরণী আকারে যখন প্রকাশ করি তাকে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলা হয়। ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো, এই ক্যাশ ফ্লো বিবরণী তৈরির দুটি পদ্ধতি রয়েছে। একটি হল ডাইরেক্ট পদ্ধতি, আরেকটি হল ইনডাইরেক্ট পদ্ধতি। ডাইরেক্ট পদ্ধতি এবং ইনডাইরেক্ট পদ্ধতির মধ্যে পার্থক্য হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। ইনডাইরেক্ট মেথড প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির দুটি অঙ্ক সমাধান করার জন্য আমরা সাধারণত 3টি অ্যাক্টিভিটিসের আন্ডারে এই অঙ্ক সমাধান করব। 1 নম্বর হল অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং 2 নম্বরে হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নম্বর হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 'অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লো গুলো আমরা এখন লিখব। অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লোর মধ্যে আছে ক্যাশ ইনফ্লো, নগদ অর্থের আগমন। অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লো নগদ অর্থের আগমনের মধ্যে আছে কি থাকতে পারে? সেল অফ গুডস, পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়। 2 নম্বরে হলো কি ইন্টারেস্ট রিসিভ, সুদ প্রাপ্তি। সুদ প্রাপ্তি। ক্যাশ ইনফ্লোর মধ্যে আর থাকতে পারে ডিভিডেন্ড রিসিভ, লভ্যাংশ প্রাপ্তি। ऑपरेटिंग एक्टिविटीज है कैश आउटफ्लो, नगद अर्थे
বহির্গমন। ক্যাশ আউটফ্লো হলো নগদ অর্থ বহির্গমন। অর্থের বহির্গমন। নগদ অর্থের মধ্যে কি কি বহির্গমন থাকতে পারে? ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, পণ্য ক্রয়। পণ্য ক্রয়। আর কি থাকতে পারে ক্যাশ আউটফ্লোর মধ্যে? পেমেন্ট টু ইনভয়েস, বেতন প্রদান। বেতন প্রদান। আরো থাকতে পারে কি থাকতে পারে? ট্যাক্স পেমেন্ট, কর প্রদান। আর কি থাকতে পারে ক্যাশ আউটফ্লোর মধ্যে? থাকতে পারে ইন্টারেস্ট অন লোন, ঋণের সুদ প্রদান। ঋণের সুদ প্রদান। আরো থাকতে পারে আদার এক্সপেন্স, অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়। আমরা পরিচালন কার্যকলাপ হতে নগদ প্রবাহ অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিজের ক্যাশ ইনফ্লো আউটফ্লো আমরা করে উপস্থাপন করেছিলাম। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো আমরা করে উপস্থাপন করব। শিক্ষার্থীরা কোনো খাতা কলম নাও। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের মানে বিনিয়োগ কার্যকলাপ হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যকলাপ হতে নগদ প্রবাহ ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লোর মধ্যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে ক্যাশ ইনফ্লোর মধ্যে আমাদের থাকতে পারে সেল অফ প্রপার্টি, মানে সম্পত্তি বিক্রয়। সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে টাকা আসবে, নগদ অর্থের আগমন ঘটবে। সেল অফ প্রপার্টি, সেল অফ প্রপার্টি। সম্পদ বিক্রয়। আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে সম্পদ বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থের কারবারে আগমন ঘটতে পারে। 2 নম্বরে সেল অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি, বিনিয়োগ বিক্রয় অথবা শেয়ার বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থের আগমন ঘটতে পারে। সেল অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি। সেল অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি অর্থাৎ বিনিয়োগ বিক্রয় অথবা শেয়ার, বিনিয়োগ বিক্রয় অথবা বিনিয়োগ বিক্রয় অথবা শেয়ার বিক্রয়ের মাধ্যমে আমরা নগদ অর্থের আগমন ঘটাতে, তারপরে নগদ অর্থের আগমন ঘটতে পারে। এখন আমরা ক্যাশ আউটফ্লো মডেলিং করব। ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের ক্যাশ আউটফ্লো।
বিনিয়োগ কার্যকলাপ হতে নগদ প্রবাহ ক্যাশ আউটফ্লোর মধ্যে থাকতে পারে পারচেজ অফ প্রপার্টি সম্পত্তি ক্রয়, পারচেজ অফ প্রপার্টি সম্পত্তি ক্রয়। আর আউটফ্লো হতে পারে পারচেজ অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি বিনিয়োগ ক্রয় অথবা শেয়ার ক্রয়। পারচেজ অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি, পারচেজ অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি বিনিয়োগ ক্রয় অথবা শেয়ার ক্রয়। আরেকটা থাকতে পারে কি প্রোভাইড লোন ঋণ প্রদান, প্রোভাইড লোন ঋণ প্রদান। তাহলে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিনিয়োগ কার্যকলাপ মধ্যে নগদ প্রবাহ ক্যাশ ইনফ্লো থাকতে পারে কি সেল অফ প্রপার্টি সম্পত্তি বিক্রয়। 2 নম্বরে সেল অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি বিনিয়োগ ক্রয় অথবা শেয়ার, বিনিয়োগ বিক্রয় অথবা শেয়ার বিক্রয়। ক্যাশ আউটফ্লোর মধ্যে 3টা অপশন আছে দেখো, পারচেজ অফ প্রপার্টি সম্পত্তি ক্রয়, 2 নম্বরে পারচেজ অফ ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি বিনিয়োগ ক্রয় অথবা সিকিউরিটি শেয়ার ক্রয়। প্রোভাইড লোন ঋণ প্রদান। এখন আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অর্থায়ন কার্যকলাপ হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যকলাপ হতে নগদ প্রবাহ নিয়ে আলোচনা করি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অর্থায়ন কার্যকলাপ হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যকলাপ হতে নগদ প্রবাহে ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো। নগদ আগমন কি হতে পারে সেল অফ কমন স্টক শেয়ার বিক্রয়, সেল অফ শেয়ার বিক্রয়, সেল অফ কমন স্টক শেয়ার বিক্রয়। আর কি হতে পারে সেল অফ ডেট অর বন্ড ঋণপত্র বিক্রয়। ডেট অর বন্ড, ভি বন্ড, সেল অফ ডেট অর বন্ড ঋণ পত্র বিক্রয়, ঋণ পত্র বিক্রয়। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো নগদ অর্থের বহির্গমন কি থাকতে পারে, 1 নম্বরে হতে পারে ডিভিডেন্ড পেমেন্ট লভ্যাংশ প্রদান, পেমেন্ট লভ্যাংশ প্রদান। আর কি ক্যাশ আউটফ্লো হতে পারে লোন রিপেমেন্ট, লোন রিপেমেন্ট ঋণ পরিশোধ, লোন রিপেমেন্ট
ঋণ পরিশোধ। লোন রিপেমেন্ট বা ঋণ পরিশোধ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অফারিং অ্যাক্টিভিটিজের মধ্যে যাবে এমন তথ্যগুলো বোর্ডে উপস্থাপন করব। এখানে অফারিং অ্যাক্টিভিটিজের মধ্যে যে তথ্যগুলো আমরা আসবে সেই কথাগুলো আমরা লিখব। অফারিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে যাবে। কি কি যেতে পারে? এক নম্বরে নিট ইনকাম বা নিট প্রফিট, নিট প্রফিট। দ্বিতীয় নম্বরে যেতে পারে ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন যেতে পারে অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন অবশ্যই, অ্যামোর্টাইজেশন হলো অবলোকন, অপারেটিং অ্যাক্টিভিটিজে আসবে। আর আসতে পারে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ অর ডিক্রিজ, কারেন্ট অ্যাসেটস increase or decrease। চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি যদি হয়, চলতি সম্পত্তির যদি হ্রাস বৃদ্ধি হয় সেটা অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে আসবে। আর আসতে পারে কি কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ অর ডিক্রিজ। Liabilities increase or decrease। আর কি আসতে পারে? gain or loss of sale of assets, gain or loss on sale of assets মানে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এই অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে আসবে। গেইন অর লস অন সেল অফ অ্যাসেটস অর্থাৎ সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে আসবে। এখন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে কিছু কিছু মান আমরা দেওয়া থাকে না, সেগুলো ওয়ার্কিং এর মাধ্যমে সূত্রের মাধ্যমে বের করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত অবশ্যই দেওয়া যদি না থাকে, যদি অবশ্যই যদি দেওয়া না থাকে কিভাবে আমরা অবশ্যই বের করব? ডেপ্রিসিয়েশন যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ দেব, আর ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট আমরা কি করব? যোগ করব। ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট কিভাবে পাবো? বুক ভ্যালু থেকে অ্যাসেটের কস্ট ভ্যালু বিয়োগ দেব। তাহলে আমরা সূত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করে দেখাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যদি দেওয়া না থাকে কি করতে হবে? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মাইনাস opening accumulated depreciation plus depreciation of sold asset, sold assets।
ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট কিভাবে পাবো? ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট হলো বুক ভ্যালু মাইনাস অ্যাসেট কস্ট। মাইনাস অ্যাসেটস কস্ট, বুক ভ্যালু মাইনাস অ্যাসেট কস্ট। আর অঙ্কের ভিতরে যদি নেট প্রফিট দেওয়া না থাকে, অঙ্কের ভিতরে যদি নেট প্রফিট দেওয়া না থাকে, তাহলে আমরা নেট প্রফিট কিভাবে বের করব? এন্ডিং ক্যাপিটাল থেকে বিগিনিং ক্যাপিটাল বিয়োগ করব, ড্রয়িং যোগ করব। তাহলে নেট প্রফিট সমান এন্ডিং বা ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস দিতে হবে কি ড্রয়িং। তাহলে আমরা কিভাবে নেট ইনকাম বা নেট প্রফিট পাবো? এন্ডিং ক্যাপিটাল থেকে ওপেনিং ক্যাপিটাল বিয়োগ দেব, ড্রয়িং উত্তোলন কি করতে হবে? যোগ করতে হবে। নেট প্রফিট বের করার আরেকটা সূত্র রয়েছে। নেট প্রফিট বের করার আরেকটা সূত্র রয়েছে। এন্ডিং ক্যাপিটাল নেট প্রফিট সমান কি? এন্ডিং রিটেন আর্নিং মাইনাস কি বিগিনিং রিটেন আর্নিং প্লাস কি ডিভিডেন্ড পেড। নেট প্রফিট সমান এন্ডিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস ডিভিডেন্ড। প্লাস হলো কি ডিভিডেন্ড। তাহলে নেট প্রফিটের দ্বিতীয় সূত্র হলো এন্ডিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস দিতে হবে কি ডিভিডেন্ড পেড। প্রিয় ছাত্রছাত্রী, অঙ্কের ভিতরে যদি এন্ডিং ক্যাপিটাল দেওয়া না থাকে, তাহলে তোমরা কিভাবে এন্ডিং ক্যাপিটাল বের করবে? বিগিনিং ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মাইনাস দিতে হবে কি ড্রয়িং। তাহলে এন্ডিং ক্যাপিটাল সমান বিগিনিং বা ওপেনিং ক্যাপিটাল প্লাস দিতে হবে কি আমাদের নেট প্রফিট প্লাস নেট প্রফিট মাইনাস দিতে হবে ড্রয়িং। এন্ডিং ক্যাপিটাল সমান বিগিনিং ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মাইনাস ড্রয়িং। তাহলে আমরা পাবো এন্ডিং ক্যাপিটাল। এখন যদি অঙ্কের ভিতরে লস অন সেল অফ অ্যাসেট যদি দেওয়া না থাকে, সেটা কিভাবে বের করব? লস অন সেল অফ অ্যাসেটস সমান রিটেন ডাউন ভ্যালু থেকে যদি আমরা সেলস বাদ দেই, ভ্যালু মাইনাস সেলস। লস অন সেল অফ অ্যাসেটস সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আমরা কিভাবে পাবো? রিটেন ডাউন ভ্যালু থেকে যদি আমরা সেলস বিক্রি বিয়োগ করি, তাহলে আমরা লস অন সেল অফ অ্যাসেট পাবো। প্রফিট অন সেল অফ অ্যাসেটস, প্রফিট অন সেল অফ অ্যাসেটস এটা কিভাবে পাবো?
সেলস থেকে রিটেন ডাউন ভ্যালু বিয়োগ করব। সেলস ভ্যালু থেকে সেলস ভ্যালু মাইনাস রিটেন ডাউন ভ্যালু। তাহলে প্রফিট অন সেলস বা গেইন অন সেল অফ অ্যাসেট আমরা কিভাবে পাবো? সেলস ভ্যালু থেকে রিটেন ডাউন ভ্যালু আমরা বিয়োগ করলে আমরা প্রফিট অন সেলস অফ অ্যাসেটস পাবো। প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, নগদ প্রবাহ বিবরণী করতে গেলে আমাদের বেসিক আরো কিছু জানা প্রয়োজন। যেমন সম্পত্তি যদি ইনক্রিজ হয় তাহলে অ্যাসেট যদি ইনক্রিজ হয় অ্যাসেট পারচেজ বোঝায়, আর অ্যাসেট ডিক্রিজ যদি হয় তাহলে অ্যাসেট সেলস বোঝায়। ইনভেস্টমেন্ট ইনক্রিজ যদি হয় তাহলে ইনভেস্টমেন্ট পারচেজ বোঝায়। ইনভেস্টমেন্ট ডিক্রিজ হলে ইনভেস্টমেন্ট সেলস করা বোঝায়। সাধারণত অ্যাসেট ইনক্রিজ হলে এই নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অ্যাসেট ইনক্রিজ হলে মাইনাস করতে হয় অপারেটিং অ্যাক্টিভিটিজে, অ্যাসেট ডিক্রিজ হলে প্লাস করতে হয়। তো অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স যদি ইনক্রিজ হয় মাইনাস করব। অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে আমরা প্লাস করব। কারেন্ট লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল ইনক্রিজ হলে আমাদের এই অপারেটিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্ষেত্রে আমরা প্লাস করব। লায়াবিলিটিস অর ক্যাপিটাল ডিক্রিজ হলে আমরা মাইনাস করব। নোট পেয়েবল, অ্যাকাউন্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স পেয়েবল ইনক্রিজ হলে প্লাস এই ক্ষেত্রে, আর অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল, অ্যাকাউন্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স পেয়েবল ডিক্রিজ হলে মাইনাস। নিট ইনকাম অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রেও শুরুতে আমরা লিপিবদ্ধ করব। অপারেটিং অ্যাক্টিভিটিসে নিট ইনকাম পরেই সাধারণত অ্যামortization বা ডেপ্রিসিয়েশন আমরা লিপিবদ্ধ করব। সেলস করলে প্লাস, অ্যাসেট পারচেজ করলে মাইনাস। গেইন অন সেল অফ অ্যাসেটস মাইনাস, লস অন সেল অফ অ্যাসেটস প্লাস করতে হয়। ডিভিডেন্ড পেইড মাইনাস, ইস্যু অথবা সেল অফ কমন স্টক অথবা বন্ড প্লাস। কনভার্সন অফ বন্ড ইনটু কমন স্টক মাইনাস। রিডিমশন অফ বন্ড পেয়েবল মাইনাস। এই দফাগুলো আমাদের সাধারণত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বিগিনিং ক্যাশ আমাদের সর্বশেষ যোগ করতে হবে। যোগ করলে কোনো দিকে সমান হলে আমাদের বুঝতে হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সঠিক হয়েছে বা তোমার অঙ্কটা সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর কারণে তোমরা ঘর থেকে বের হতে হবে কিছু নির্দেশনা মানবে। বিশেষ করে করোনা মহামারী এখনো দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়নি, আর হওয়ার সম্ভাবনা কতটুকু তা আমরা জানি না। তোমরা